আপনি ফ্যাক্টরিতে যান, তো পড়াশোনার শেষে অর্থাৎ ইন্টার্নশিপ, যেহেতু আমরা টেকনিক্যাল পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা যারা করে তাদের ইন্টার্নশিপ করতে হয় ফ্যাক্টরিতে। 2-3 মাসের ইন্টার্নশিপ থাকে ফাইনাল ইয়ারে। তো তখন থেকে দেখতাম যে এত কাজ, এত পরিশ্রম, হ্যাঁ ভাই, মানে টাইম টু টাইম, কেউ অসুস্থ হলেও ছুটি দিতে চায় না। এমনকি ঈদের সময় অনেক ফ্যাক্টরি চলতো, হ্যাঁ, ডে নাইট 24 ঘন্টা, 24 আওয়ার্স পরিশ্রম আর পরিশ্রম, কাজ আর কাজ, প্রোডাকশন, কোয়ালিটি। হ্যাঁ, আচ্ছা ভাই, এত কাজ, তো তখন তো আর বুঝতাম না যে ভাই, যারা এই ফ্যাক্টরির মালিক, এই ফ্যাক্টরি কীভাবে চলে, অর্থায়ন কীভাবে হয়, তখন তো বুঝি নাই। তখন নিজেরা মনে করতাম কাজ ছাড়া জীবনে কোনো উন্নতি নাই, কাজ করতে হবে, কাজ। আর আমাদের বসেরা বলতো কাজ শিখো, কাজ শিখো, হ্যাঁ, জীবনে অনেক উন্নতি হবে, কাজ শিখো। উপরে যাইতে হলে কাজের কোনো বিকল্প নাই, সৎ থাকতে হবে, সততা, হ্যাঁ, পরিশ্রম, হার্ড ওয়ার্কিং। তো তখন ইমোশনাল লাইফ, ভালো মন্দ বোঝার বয়সটাই তো হয় নাই। বিপুল বড় স্বপ্ন, পড়াশোনা শেষে চাকরি, লক্ষ লক্ষ টাকা বেতন। ভাই, বাস্তবতা কি তাই? পরিশ্রম করতে 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 দেখলাম যে বেশি পরিশ্রম করলো, পরিশ্রমের সাথে যার এক্সট্রা একটা গুণাবলী, মানে গুণাবলী এটা বললে বলবো, দোষাবলী, মানে তেলবাজি, চামচামি, এগুলো, এই গুণাবলী দোষাবলী যার নাই ভাই, সে তো পদ পদবি পাবেই না, বরং তার চাকরি থাকতে চায় না। শেষ পর্যন্ত যত ক্লেম, যত দোষ এই কাজের লোকের উপরে। হ্যাঁ, আবার দেখবেন যদি কোনো ইন্ডাস্ট্রি ফল্ট করে, লসে থাকে, তখন যখন ছাঁটাইয়ের কথা আসে, তখন ওই পরিশ্রমী লোকগুলাকে ছাঁটাই করে ম্যানেজমেন্ট, কারণ তেলবাজদের তো ছাঁটাই করতে পারবে না, কারণ তারা তো জিম্বি হয়ে আছে তাদের কাছে। হ্যাঁ, এটা প্রায় আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানের একটা বাস্তব চিত্র। হ্যাঁ, এইভাবে ঘেরাও করে আছে এগুলো। তো আমার প্রশ্ন হইল, এত পরিশ্রম, এত, এই সকাল 6টা বাজে কেউ ঢুকতেছে ইন্ডাস্ট্রিগুলোতে, হ্যাঁ, আবার কেউ 8টা বাজে ঢুকতেছে, 10টা বাজে বেরোতেছে। যেমন আমি যদি শেষের দিকে বলি, শেষে যখন নরসিংদীতে চাকরি করি, ভাই কোনো দিন বিশ্বাস করেন, হ্যাঁ, আপনি রাত 12টা বাজে বের হয়েছি, ধরেন 8টা-9টার মধ্যে ঢুকতে হয়েছে, 12টা বের হয়েছি, কোনোদিন 6টা বাজে বের হয়ে আসছি, আবার ওই বস ঢুকবে, হ্যাঁ, জিএম সাহেব যাবে একটু পরিদর্শনে, আধা ঘন্টা আগে বসা থাকা লাগছে। হ্যাঁ, বিনা বিনা বেতন আপনি 8 ঘন্টা 10 ঘন্টা তো দিনের বেলা করছেনই, তারপরে এগুলো বাড়তি, রাত 3টা বাজে মেশিনের সমস্যা। হ্যাঁ, এই সমস্যা, আসেন দৌড়ে আসেন, কিসের ঘুম, কিসের কি, হ্যাঁ, টেনশন, অফ ডে ছুটি পর্যন্ত ভাই কাটানো যায় না, এমন একটা পরিস্থিতি। মানে কি, তারপরে ভাই দেশ চায়না থেকে উন্নত হয় না কেন? কেন হয় না? কারণটা বলেন আমাকে, কারণটা কি? কারণটা বলতেছি একটু পরে, আপনারা কম বেশি জানেন। তারপর আমি এই তখনকার সময় এগুলো রিয়েলাইজ করতে পারি নাই, ধরতে পারি নাই বাটপাড়িগুলোর বাটপাড়ি। এখন হয়তো কিছুটা বুঝতেছি যে আসলে কেন এই দেশের সাধারণ জনগণ, সাধারণ শ্রমিকরা এত পরিশ্রম করার পরও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই, দেশের অর্থনৈতিক কোনো পরিবর্তন নাই, লস আর লস, লস আর লস। এই জন্য কোন চোরের বাচ্চাগুলো দায়ী? হ্যাঁ, আচ্ছা, বকাঝকা দিব না, একটা ওই দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, তো আপনারা বুঝে নিয়েন যে কেন এই দেশের পরিবর্তন হয় না। আচ্ছা ভাই, গাজীপুরে একটা ফ্যাক্টরিতে চাকরি করতাম। হ্যাঁ, তো ওইখানে দেখতাম কি, যে একটা শ্রমিক কোনো কারণে অ্যাবসেন্ট করলে তার বেতন কাটা হইতো, তারে
হ্যাঁ, বিভিন্ন ফল, বিভিন্ন দোষ তার উপরে দিয়ে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হইতো, অথবা 18-19 তারিখ যায়, বেতন দেয় না। হ্যাঁ, ইনক্রিমেন্টের সময় আসলে, বোনাসের সময় আসলে বলতো এই লস আর লস, মালিকের ফ্যাক্টরি চলতেছে না ভাই। জিএম সাহেব বলতো ম্যানেজমেন্ট থেকে লস আর লস, হ্যাঁ আপনাদের বেতন বাড়ানো সম্ভব হবে না, হ্যাঁ এই সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবো। ভাই বাস্তবটা বলি, যেই ফ্যাক্টরিতে এই কথাগুলো বলতো শুনতাম, হ্যাঁ শ্রমিকদের কারণে অকারণে তাদের অত্যাচার করতো ভাই, এখন ওই ফ্যাক্টরি তখন মাত্র 33,000 স্পিন্ডেল, যারা আপনারা স্পিনিংয়ে বা ওই টেক্সটাইলে আছেন তারা বুঝবেন, 33,000 স্পিন্ডেলের ফ্যাক্টরি এখন 2 লাখ স্পিন্ডেলে পরিণত হয়ে গেল। হ্যাঁ, পুরো এলাকার জমি ক্রয় করে ফেললো, অত্যাধুনিক মেশিন বসায় আরও বড় বড় ফ্যাক্টরি তৈরি করে ফেললো, কিন্তু ওই ওয়ার্কারই রয়ে গেলো, তার ভাগ্যের পরিবর্তন নাই, তার 3 বেলা খাবার জোটে না, তার পরিবারের কোনো পরিবর্তন নাই। তো এইগুলো কেন ভাই? কিছু সংখ্যক শিক্ষিত নামদারি শয়তানগুলো তারা সুবিধা ভোগ করে লক্ষ লক্ষ টাকা বেতন নিয়ে নেয়। আর তাদের যে বস, এবার বলি এই মালিকগুলো, হ্যাঁ মালিক যারা, ওরা কি ওদের বাপের টাকা করে ফ্যাক্টরি করে বলেন? এই জনগণের টাকাই তো বিভিন্ন বাটপারি করে ব্যাংকের থেকে উঠায় নেওয়া যায়। অর্ধেক ধরেন একজন মালিক একটা ফ্যাক্টরি দেখায় সে 1 কোটি টাকা উঠাইলো, ওই 50 লাখ টাকা সে ফ্যাক্টরিতে কাজ করলো, আর 50 লাখ টাকা সে বিদেশে পাচার করলো, আর তার পরিবারের লোকজন বিলাসবহুল জীবনযাপন করলো, আকাম কুকাম করলো। হ্যাঁ হ্যাঁ, অবশেষে ফ্যাক্টরি লস করলো। লস করলে কি বলে যে এটা তো ওই পরিশ্রম করে নাই, ওয়ার্কাররা কাজ করে নাই, এই জন্য হ্যাঁ এদের উপরে প্রেশার চলে আসে। হ্যাঁ, সকালে চাকরি আছে, বিকালের নাই, মানে এগুলো কোন একটা সুস্থ মস্তিষ্কের একটা ভালো ম্যানেজমেন্ট, পৃথিবীর কোন দেশে এই ম্যানেজমেন্ট আছে আমার বলেন? হ্যাঁ, এত সস্তা শ্রম, এত সস্তা শ্রম, এই দেশের মানুষ শ্রম বিক্রি করে এত সস্তায়, তারপরে দেশের কোনো উন্নতি নাই, ভাগ্যের কোনো পরিবর্তন নাই, ফ্যাক্টরির কোনো ডেভেলপ নাই। হ্যাঁ, কারণ ওই যে বড় বড় চোরগুলো যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, ব্যাংক থেকে ওটা পরে ব্যাংকের লোন পরিশোধ করে না। হ্যাঁ, উদ্দেশ্য তো খারাপ। ওই যে আমি বলছিলাম যে আমরা মূল লক্ষ্য থেকে দূরে সরে গেছি, এই জন্য আমাদের এই অবস্থা। তো এই যে বাস্তবতা, এত পরিশ্রম, আচ্ছা এখন আসেন, এখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি প্রায় 10-12 বছর। শিক্ষা প্রতিষ্ঠান বলতে সাধারণ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু হ্যাঁ এখন মা এখানে এসে দেখি কী অবস্থা। এটা আমাদের দেশের সব মনে হয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বাস্তব চিত্র। এত উচ্চশিক্ষিত মানুষ বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, জ্ঞান আর জ্ঞান, কিন্তু ভাই শিক্ষার তো কোনো উন্নতি দেখি না। ছাত্রদের নৈতিক চরিত্র উন্নত নাই, টিচারদের নৈতিকতা নাই। হ্যাঁ, কিন্তু টাইম শিডিউল ঠিক আছে, ছুটি ছাটা নাই, একাডেমিক ক্যালেন্ডার এমনভাবে করা, ক্লাস আর ক্লাস, কিন্তু এই ক্লাসের ফলাফল কি, বাস্তবায়ন কি, ছাত্ররা শিখছে কি না, হ্যাঁ এইগুলো নিয়ে কোনো ইয়া নাই। হ্যাঁ, হালি ভর্তি, ছাত্র ভর্তি, মানে এগুলো কি ভাই? এগুলো কি পড়াশোনা? এতে কি জাতির কপাল বদলাবে? কই বদলালে তো 50 বছর বদলাইতো। আমার তো মনে হয় না সিস্টেম চেঞ্জ না করা পর্যন্ত। হ্যাঁ, আমরা জানি যে ভালো একটা দেশের পড়াশোনা এইরকম এইরকম, এবং অনেকে ওইসব দেশে পড়াশোনা করেও আসে, কিন্তু এই দেশে আসলে কেন জানি এই দেশের পরিবেশের সাথে মিশে যায়, দুর্নীতির সাথে মিশে যায়, চামচামের সাথে মিশে যায়। আর ওরা এসে বলে যে ওই দেশে তো নিজের কাজ নিজে করে, কোনো পিউন নাই, হ্যাঁ এই নাই সেই নাই, এই সেই গল্প বলে। কিন্তু দেখেন তার তার 2টা পিউন, 2টা গাড়ির ড্রাইভার, তার পিছনে 4জন দাঁড়াই থাকে, সেও মনে মনে ভাবে এটা করলে তো ভালো লাগে, 2-4জন আমাকে একটু তেলবাজি করলে, একটু সম্মান দিলে এক্সট্রা, হ্যাঁ কাজ বাজ রাইখ হইলেও আমার পিছনে ঘুরুক। তাহলে এগুলো কি? এই জাতি অন্য জায়গায় যাওয়ার পরও আবার যখন ওই যে গিরগিটি আছে না, গিরগিটি চিনেন না? গিরগিটি, গিরগিটি তো দেখেন না যে যখন যেখানে যায় খুলস, মানে ওই রকম রং ধারণ করে, দেখেন আপনারা? হ্যাঁ, ওই রকম রং ধারণ করে। এই মানুষগুলো, মানে আমরা বিভিন্ন কারণে এরকম, মানে আমাদের সততা নীতি এগুলো ধরে রাখতে পারি না। আর সমস্ত জুলুম, অত্যাচার, নির্যাতন, মানে ঠকানো, প্রতারণা, এগুলো হয় সমস্ত সাধারণ মানুষের সাথে। হ্যাঁ, যাদের
আত্মীয়স্বজন আছে, স্বজন প্রীতি করার সুযোগ আছে, চামচামি করার মতো যোগ্যতা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, হ্যাঁ, ক্ষমতা আছে, উপরের লেভেলের লোক আছে, তাদের তো তেমন সমস্যা হয় না, তারা খুব ভালোই থাকে, তারা কাজ না করলে আরও বেশি ভালো থাকে, তাদের ইনক্রিমেন্ট হচ্ছে, প্রমোশন হচ্ছে, কোয়ালিফিকেশন ডাজন্ট ম্যাটার এখানে, হ্যাঁ, ন্যূনতম একটা কোয়ালিফিকেশন থাকলেই হয়েছে। আরে ভাই এমন তো দেখি সার্টিফিকেট বানায় নিয়ে এসেও তারা পদ পদবি ধরে রাখছে, তাইলে এত অনিয়ম একটা জাতির মধ্যে যদি থাকে, এই জাতি কিভাবে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে ভাই? হ্যাঁ, কে এর দায়িত্ব নিবে? আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, তুমি এই জাতির পরিবর্তনের জন্য কিছু লোক তুমি দাঁড় করাও, যাতে আমরা পরিবর্তন হই। দিন শেষে রে ভাই, যদি আমাদের এই প্রাণটা চলে যায়, এই ক্ষমতা, এই সম্পদ, এই পদ পদবি, এগুলো কি সাথে কোনো কিছু যায় নাকি? আপনার দাদা গেছে, দাদার দাদা গেছে, আপনার বাপ গেছে, আমি যামু, আমার সবাই একই পথের পথিক। অবশেষে আমাদের স্থায়ী ঠিকানা হবে কবর, আর সেই কবরই হবে আমাদের স্থায়ী ঠিকানা। যদি সমস্ত কর্মজীবনে আমরা কর্মর মাধ্যমে আল্লাহ রাসূলকে খুশি না করে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাই, আর শেষ ঠিকানাটা জাহান্নাম হয়, তাহলে তো সবই বৃথা গেল। দুনিয়ার এই যে সফলতা আমরা বলি, এই সফলতা কি কাজে আসবে বলেন আমাকে? কি কাজে আসে এগুলো? হ্যাঁ, কি কাজে আসবে? কারণ ওইখান থেকে তো আপনি কামব্যাক করতে পারবেন না। স্থায়ী জীবন থেকে তো আপনি আবারও অস্থায়ী জীবনে আসতে পারবেন না, কোনো চান্স নাই। সুতরাং এই জীবনটাকে সুন্দর করা, ইনসাফের ভিতরে চলা, ইনসাফ তৈরি করা, হ্যাঁ, এগুলোই আমাদের কাজ হওয়া উচিত। হ্যাঁ, নিজের স্বার্থকে প্রাধান্য না দিয়ে নিরপেক্ষ চিন্তা করা, এগুলো করে ভালো ভালো কাজ করে আমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়া উচিত। আল্লাহ আমাকে এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।